দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ব্যালটে ভুলের অভিযোগ। সীমানা পুনর্বিন্যাসের জেরে ফের ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ, বাগেরহাটে আজও চলছে হরতাল। রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী এবং দুজনকে হত্যার ঘটনায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ। এবং নেপালে কয়েকদিন আটকে থাকা বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা দেশে ফিরছেন আজ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী ও সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। এতে কার্যকরী সদস্য পদে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিক চিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশেদুল আলম জানান, প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৬৭ জন শিক্ষক, পোলিং অফিসার এবং সমসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে থাকবেন। শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৮ জন প্রার্থী। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, কেমন দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি? ফারজানা, আপনি জানেন, যেমনটি বলছিলেন যে দীর্ঘ ৩৩ বছর পরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সকাল ৯টা থেকে কিন্তু ২১টি কেন্দ্রের মাধ্যমে কিন্তু নির্বাচন সম্পন্ন হচ্ছে। আমরা কিন্তু দেখেছি সকাল থেকে এখানে কিন্তু যারা রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি বুথে গিয়ে এবং কেন্দ্র থেকে ভোট দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকাল থেকে প্রায় সবগুলো কেন্দ্রই আমরা ঘুরে ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কিন্তু ভোটের ব্যাপারে কোনো কিন্তু অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় যেখান থেকে সমস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটগুলো কিন্তু সিসিটিভির মাধ্যমে সব ক্ষেত্রে এখানে রয়েছে। আমরা একটু আজকের নির্বাচন নিয়ে একটু যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। স্যার, যে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকে ৯টা থেকে শুরু হওয়া নির্বাচনগুলো চলছে, এখন আপনারা যেভাবে প্রত্যাশা করেছিলেন যে নির্বাচনটি পরিচালনা করার জন্য, এর কোনো রকম ব্যত্যয় ঘটেছে কিনা এবং যে সমস্যা মনে হচ্ছে কিনা আপনাদের কাছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি জিজ্ঞাসা করেছেন দুটো বিষয়ে। আমরা যেভাবে প্রত্যাশা করেছি সেইভাবে সেরকম পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা আপনারা নিজেরাই আমাদের চেয়ে ভালো জানেন। আমরাই বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কাছে তথ্য পেয়ে থাকি। আপনি কিছু মনে না করলে
কিছু অভিযোগ রয়েছে, যেমন হাতে কালি দেওয়া নিয়েও একটু অভিযোগ করেছিল কিছু আপনার ছাত্রীরা হল থেকে, যে হাতে কালি দিচ্ছে না, এরকম ছোটখাটো কিছু অভিযোগ আমাদের কাছে ছিল। সেই ক্ষেত্রে আপনার কি বলবেন? সেই ক্ষেত্রে সেটা অভিযোগটা আমার কাছে আসছে, এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল যে কালি দিতে হবে কি দিতে হবে না, ইনস্ট্রাকশনটা ভালো যোগাযোগ করার পরে আমি তাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছি, এবং বিশেষ করে হলেন রিটার্নিং অফিসার। ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি স্পেসিফিক্যালি যে নন রিমুভেবল ইঙ্ক লিফট থামে ইউজ করতে হবে আফটার কাস্টিং বোটস ইত্যাদি ইত্যাদি, এবং এমন এরকম একটা হল থেকে আসছিল। তো সেখানে আমার প্রশ্ন ছিল যে একটা হল থেকে কেন আসলো, একই সোর্স থেকে কলম সংগ্রহ করা হয়েছে, একই ধরনের কলম সংগ্রহ করা হয়েছে, অন্য হলগুলি তো 20টা হল তো বলে নাই। হ্যাঁ, তারপরে বলেছি যে যদি এরকমটি ঘটেই থাকে তাহলে আপনি বিকল্প পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আপনারা এটাও হয়তো লক্ষ্য করে থাকবেন ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী লোকেরা কাজ করছেন। এর পুলিশ আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছে, র্যাব আছে, বিজিপি আছে, এবং ক্যাম্পাসকে বিশেষ করে আরিচা রুট ধরে সেনাবাহিনীর লোকজন থেকে একটু আগে আমাকে ফোন করেছিলেন, সেখানেও আমার কথা হয়েছে, এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন ওনারা আমাদেরকে দিয়ে যাবেন। এবং প্রতি মুহূর্তে আমি আমার গোয়েন্দা কাজ যারা করছেন তাদের কাছ থেকে আমি প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছি, এবং আশা করি আপনাদের সহযোগিতায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই বোনদের সহযোগিতায় এই সুন্দর পরিবেশটা বজায় থাকবে, এবং সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে এবং গ্রহণযোগ্যভাবে সবার অংশগ্রহণে আমরা নির্বাচনটাকে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারবো। থ্যাংক ইউ। যে পরিবেশ রয়েছে এবং সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে, প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি সিসিটিভি আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিসিটিভি রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম উল্লেখযোগ্য হারে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। তাই ফারজানা, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সংযুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় আজ টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রুটে সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, আজ ভোর থেকে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল দুটি মহাসড়কেই কয়েকশো মানুষ বসে অবরোধ করেছেন। তারা স্পষ্ট জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না। অন্যদিকে বাগেরহাটের বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও চলছে সর্বাত্মক হরতাল। আসন বিলুপ্তির প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা দ্বিতীয় দফার হরতালের শেষ দিন আজ। জেলা সদর সহ 9টি উপজেলা ও 3টি পৌরসভার 140টি পয়েন্টে দড়ি, জাল, গাছ, গাড়ি ও বালুর ট্রাক ফেলে ব্যারিকেড সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে সকল দোকানপাট, সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। ফলে কার্যত সারা দেশের সঙ্গে বাগেরহাট জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ।
এর আগে রামপুরা ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়া। টানা কয়েকদিন আটকে থাকার পর আজ দেশে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল ও বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা। সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। 11:30টার পর বিশেষ এক ফ্লাইটে তারা দেশে ফিরবে। বাফুফে কাঠমান্ডুর দূতাবাস ও বাংলাদেশ সরকারের সম্মিলিত চেষ্টায় দ্রুত সময়ে দেশে আসছেন জামাল রাকিবরা। একই ফ্লাইটে ফিরবেন ক্রীড়া সাংবাদিকরা। বাংলাদেশ ফুটবল দল 2 ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। 8 সেপ্টেম্বর নেপালের সরকার পতন আন্দোলন শুরু হওয়ায় 9 সেপ্টেম্বর খেলা হয়নি। নেপালে সহিংসতায় সরকার পতনের পর সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছে জেনজি বিক্ষোভকারীরা। বগুড়ায় স্বপ্নের সূচনায় কৃষি উন্নয়ন ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে এগ্রোওয়ান গ্লোবাল লিমিটেডের নতুন রাসায়নিক সার ও বালাইনাশক পণ্যের উদ্বোধন ও মোড়ক উন্মোচন করা হয়। পল্লী উন্নয়ন একাডেমি হলরুমে এগ্রোওয়ান লিমিটেডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এগ্রোওয়ান গ্লোবাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামিউল ইসলাম, পরিচালক মাকসুদুর রহমান সাগর, কৃষিবিদ মতিউর রহমান, কৃষিবিদ মামুন সিরাজুল রঞ্জু, অ্যাডভাইজার কৃষিবিদ নজরুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার থেকে এগ্রোওয়ানের ডিলার ও পার্টনার ডিলারবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এগ্রোওয়ান গ্লোবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা সামিউল ইসলামের রচিত লাখপতি কৃষকের জ্ঞান ভাণ্ডার বইটির মোড়ক উন্মোচন করা হয়। পড়ে শিখব, করে শিখব, শিখনটাকে টেকসই করব, সৃজনশীল ও আদর্শ মানুষ হব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2 দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু হয়েছে। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আয়োজিত মেলার স্টলগুলো পরিদর্শন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোমদাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান আসমা আফজল, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মোহসিন আহমেদ, প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল আজিজ সহ অনেকে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের মোহাম্মদ কাউসার আকনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কাউসার আকন সৌদি আরবে কর্মরত ছিলেন গত 2 বছর আগে। দেশে আসার পরে একই এলাকার সোহাগ আকনের স্ত্রী সুখী বেগম তার স্বামীকে ডিভোর্স দিয়ে কাউসারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরে কাউসার আকনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন সুখী বেগম। এছাড়াও সুখী বেগম কাউসারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। না দিতে পারায় আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন সুখী বেগম। বর্তমানে কাউসার কারাগারে আছেন। সংবাদ সম্মেলনে কাউসার আকনের স্ত্রী সাথী বেগম মিথ্যা ধর্ষণ মামলা প্রত্যাহার ও সুষ্ঠু বিচার দাবি করেন। এই যে ভিডিওটা দেখেন, যদি এখানে বুঝ হয় যে এটা ধর্ষণ ছিল, তাহলে ধর্ষণের তদন্ত করে যদি পায় যেটা ধর্ষণের যদি সাজা হয় আমার ভাইকে দেখ। আর যদি এটা পরক্রিয়া হয়, পরক্রিয়ার যদি কোনো সাজা থাকে, আইনে, তাহলে আমার দাবি যে সুষ্ঠু তদন্ত করে 2 জনকে শাস্তি নিশ্চিত করুক। আর যদি কোনো শাস্তি না থাকে তাহলে আমার ভাইকে, চাচাতো ভাইকে ওনরা এটা ছাইড়ে দেখ। মেয়ের নাম সুখী, তার আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল, তার স্বামীর নাম সোহাগ। এই সোহাগের ডিভোর্স দিয়ে আমার স্বামীর কাছে ও আসার চেষ্টা করছিল। আমার স্বামীরও প্রেমের খাতে পাঠিয়েছে, এলে ওর সাথে অনেক ছেলে সম্পর্ক ছিল, কিন্তু তখন এগুলো পারে না। আমার স্বামীরও অনেক টাকা পয়সা খাইছে, ঘুরছে,
এখন যে আমার স্বামী ওর পিছনে ঘুরে না, এই আমার স্বামী। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, ব্যালটে ভুলের অভিযোগ। সীমানা পুনর্বিন্যাসের জেরে ফের ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ, বাগেরহাটে আজও চলছে হরতাল। রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী এবং দুজনকে হত্যার ঘটনায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ। এবং নেপালে কয়েকদিন আটকে থাকা বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা দেশে ফিরছেন আজ। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।